গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে এলাম ক্লাস 9-10-এর আইসিএসসি বোর্ড সিলেবাসে যে চাঁদের পাহাড় উপন্যাসটা পড়ানো হয় তার দ্বিতীয় অধ্যায়টা নিয়ে। এর আগের ভিডিওতে আমি চাঁদের পাহাড় উপন্যাসের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় চাঁদের পাহাড় উপন্যাসের দ্বিতীয় পর্ব। আমি ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রতিবারের মতো এবারও বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আলোচনার মধ্যে এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে তার উত্তর লিখবে সম্পূর্ণটাই আমি ভিডিওটা এই উপন্যাসের এই পার্টটা আলোচনা করতে করতে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন আমি এর আগেও জানিয়ে রেখেছি, 2-3 প্যাটার্নের কোশ্চেন আসে, ঠিক কিভাবে কতটা উত্তর লিখতে হবে সেটাও আমি ক্লাসের মধ্যেই বলে দেবো। তাই তোমরা খুব মন দিয়ে ক্লাসটা করো। আর প্রতিবারের মতো এবারও বলবো যে আমাকে যারা তোমরা ভালোবাসো, যারা তোমরা আমার ভিডিও ফলো করো, আর তারা আমার জন্য তোমার বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। এবারে শুরু করছি, পড়াশোনায় চলে আসছি, ক্লাসে মন দাও। দেখো, চাঁদের পাহাড় উপন্যাসের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি 4 মাস পরের ঘটনা। অর্থাৎ আমরা প্রথম পর্বের শেষে দেখেছিলাম শঙ্করের কাছে চিঠি এসছে, তারপরে একটা টেলিগ্রাম এসছে এবং শঙ্করের আফ্রিকায় যাওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে। তার 4 মাস পরের ঘটনা দিয়ে শুরু হচ্ছে এখানে চাঁদের পাহাড় উপন্যাসের দ্বিতীয় পর্ব। দেখো কি বলছে। 4 মাস পরের ঘটনা। মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে যে রেলপথ গিয়েছে কিমুমু ভিক্টোরিয়া নাইজনা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ে নুটসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। তাহলে এখানে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে কোথায় এই বর্তমানে শঙ্কর এখন রয়েছে। ঠিক আছে, এখানে আমরা ইউগান্ডা অঞ্চলের কথা পাচ্ছি এবং জায়গাটা হচ্ছে মোম্বাসায়। ঠিক আছে, এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে। তাহলে কোন পোস্টে শঙ্কর চাকরিতে জয়েন করেছে? কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার পদে। থাকে ছোট একটা তাঁবুতে, তার আশেপাশে অনেক তাঁবু। এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো, তাদের চারিধার ঘিরে বহু দূরব্যাপী মুক্ত প্রান্তর, দীর্ঘ দীর্ঘ ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গা শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্কর যেন আশ মেটে না। এই জায়গাটা লেখো, শঙ্করের যেন আশ মেটে না। যতবার দেখে ততবার দেখতে ইচ্ছা করে। শঙ্করের যেন আশ মেটে না। কোন জায়গায় কি দেখে শঙ্করের যেন আশ মেটে না, বা কোন প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে? শঙ্কর যেখানে কাজ করতে এসছে সেই উগান্ডা অঞ্চলের মোম্বাসায়, সেখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে কাজ করতে। এবং সেখানে বাড়িঘর গড়ে ওঠেনি, তারা সব তাঁবুতে থাকে। তাঁবুগুলো একটা কিভাবে থাকে, বা ওখানে তাঁবু থাকে, তাঁবুগুলো চারদিক ঘিরে রয়েছে আর তার দূরব্যাপী প্রান্তর দেখতে পাওয়া যায়। এবং এখানে এই জায়গাটা প্রচণ্ড খোলামেলা, আর এখানে বাওবাব গাছ দেখতে পাওয়া যায়। শঙ্কর এই বাওবাব গাছের কথা অনেকবার ছবিতে দেখেছে, বাওবাব গাছ, এবং এখানে যতবার দেখছে ততবার তারা আশ মিটছে না। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, এটা বলে দিলাম। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন। সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের সার্থকতাকে যেন খুঁজে পেল। নিজের স্বপ্নের সার্থকতাকে খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত। যেদিকে দুচোখ যায় সেদিকে বের হতো। পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে।
সব দিকেই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। তাহলে কাজ শেষের পর শঙ্কর কি করতো? 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। কাজ শেষের পর তো শঙ্কর যেদিকে মন চাইতো সেদিকেই ঘুরে বেড়াতো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকেই ঘুরে বেড়াতো, আর সব দিকেই কী দেখতো? বাওবাব গাছ দেখতো। ঠিক আছে, ঘাসের মতো লম্বা, আর কোনোটা মানুষের মাথা পর্যন্ত লম্বা উঁচু ঘাস। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, রায় বলতে পদবি ধরে ডেকেছিল, রায় সাহেব আর কি, রায়, ওরকম এখানে বেরিও না, বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো, পথ হারিয়ে লোকে এইসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়ত ইউগান্ডা সিংহের দেশ। তাহলে রায় সাহেব বলে কাকে সম্বোধন করা, রায় বলে কাকে সম্বোধন করা হয়েছে? শঙ্করকে। কে করেছে? ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব, কনস্ট্রাকশনের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে রায় বলে সম্বোধন করেছিলেন। আর কি বলেছিলেন? এখানে বলেছিলেন যেখানে সেখানে ঘুরে বেড়াতে না করেছিলেন, কারণ দুটো কারণ বলেছিলেন। একটা হচ্ছে গিয়ে এখানে পথ হারাতে পারো, আর জলের অভাবে অনেকে মারাও গেছে এখানে। আর একটা হচ্ছে ইউগান্ডা হচ্ছে সিংহের দেশ। এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। লাইনটা আন্ডারলাইন করো, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। কোন অঞ্চলের কথা বলা হয়েছে? কেন এই অঞ্চল নিরাপদ নয় লিখতে পারবে? কোন অঞ্চলের কথা বলা হয়েছে যেখানে শঙ্কর কাজ করতে গিয়েছিল? সেই ইউগান্ডা অঞ্চলের কথা বলা হয়েছে। এবং কেন এই জায়গাটা নিরাপদ নয়? কারণ সিংহের উপদ্রব রয়েছে। এখন এইখানে কাজ হচ্ছে, হাতুড়ি পেটার শব্দ শোনা যাচ্ছে এবং ঠোকর ঠাকুরের শব্দ রয়েছে, তাই ঠোকাঠুকির শব্দে সিংহ হয়তো দূরে চলে গেছে, কিন্তু ওদের কোনো বিশ্বাস নেই, যখন তখন আসতে পারে, সাবধান থাকতে বলা হয়েছে। একদিন দুপুরের পূর্বে কাজকর্ম বেশ পুরোদমে চলছে। হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। দুপুরবেলা যখন সবাই কাজে ব্যস্ত, কাজকর্ম চলছে, ঠিক সেই সময় তাঁবু থেকে অনেকটা দূরে কি শোনা গেল? একটা মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল, মানে কোনো একটা মানুষ চিৎকার করছে। সবাই সেই দিকেই ছুটে গেল ব্যাপারটা কি দেখতে। শঙ্কর ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। অর্থাৎ ঘাসের জমি এদিকে ওদিকে খোঁজা হলো, কোথা থেকে আওয়াজটা আসছে কোথাও কিছু পাওয়া গেল না। কিসের চিৎকার? তবে ইঞ্জিনিয়ার সাহেব এলেন, কুলিদেব নাম ডাক হলো, কুলিদেব নাম ডাক দেখা গেল একজন কুলি অনুপস্থিত। ইঞ্জিনিয়ার সাহেব এসে কী করে কুলিদের নাম ডাক করে, মানে প্রত্যেকটা কুলির নাম ধরে ধরে ডাকছে। ডাকতে ডাকতে দেখা গেল একটা কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। এই লাইনটা আন্ডারলাইন করো, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। কখন কখন কাউকে ফিরে আসতে কেউ দেখেনি, কখন জানা গেল এটা? এই কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে কি, এই যখন দুপুরবেলা একটা মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেছিল, তবে লোকজন খুঁজেও যখন কাউকে কোথাও দেখতে না পেল, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব এসে যখন কুলিদের নাম ধরে ডাকলো, তখন দেখা গেল একটা কুলি অনুপস্থিত। এবং সে কোথায় গেছিল? সে একটু আগে ঘাসের বনের ওদিকে কি একটা কাজের জন্য গেছিল, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। এই প্রসঙ্গে এই কথাটা বলা হয়েছে। ঠিক আছে, লিখতে পারবে। ঠিক দেখো, পড়াতে পড়াতে আমি কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে গিয়ে কটা বালির ওপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। এবারে কুলিটাকে খোঁজাখুঁজি চলছে, যে অনুপস্থিত, খোঁজাখুঁজি করতে করতে বালির ওপরে কি পাওয়া গেল? সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে পায়ের দাগ দেখে অনেক দূরে গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। সেই সাহেব সেই সিংহের পায়ের দাগ অনুসন্ধান করতে করতে অনেক দূরে গিয়ে কোথা থেকে একটা বড় পাথরের আড়াল থেকে কী বার করলেন? সেই কুলিটা, যে কুলিটার নাম ডাকা হয়েছিল পাওয়া যায়নি, সেই কুলিটার রক্তাক্ত দেহ পাওয়া গেল। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। ওই যে লোকজনের চিৎকার চারিদিকে
খুঁজে পাওয়া যাচ্ছে না, লোকজন খোঁজাখুঁজি শুরু করেছে। সিংহটা ভয় শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার পূর্বেই কুলিটা মারা গেল। সেই যে কুলিটাকে সিংহ কামড়ে ধরে নিয়ে গেছিল, রক্তাক্ত দেহ, সেই কুলিটাকে যখন তাঁবুতে নিয়ে আসা হলো তখন ওর প্রাণ ছিল, কিন্তু সন্ধ্যার আগেই সে মারা গেল। তাঁবুর চারপাশে লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া গেল। পরের দিনই কী করা হলো, তাঁবুর চারপাশে লম্বা ঘাসগুলো অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো, মানে দূর থেকে কেউ যদি আস্তে আস্তে বোঝা যেতে যায়। দিন কতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল। সে কথা সকলের মনে চাপা পড়ে গেল। কাজকর্ম আবার বেশ চলল। মানে দিন কয়েক, ওই কুলিটা মারা যাওয়ার পরে দিন কয়েক খালি সিংহের কথাই চলছে, আর কোনো কথা নেই। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা থিতিয়ে গেল। মাসখানেক আর কারোর কোনো কথা চাপা পড়ে গেল, আর মানে এই সিংহের কথা নিয়ে এখন আর আলোচনা হচ্ছে না, মানে কাজকর্ম মোটামুটি চলছে। সেদিন খুব গরম। তারপরে আরেকটা দিনের কথা বলছে। সেদিন খুব গরম। সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে অনেক কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে। সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে। সে ওদের গল্প শুনছে ও অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এই জনহীন প্রান্তরে তবু এখানেতে বাইরের দুনিয়ায় যা কিছু একটু খবর পাওয়া যায়। ঠিক আছে, তবে একদিন কি হয়েছে, সারাদিনের কাজকর্ম পর সারাদিন গরম পড়লেও সন্ধেবেলাটা কি হয়, এখানে ঠান্ডা পড়ে। সবাই আগুন জ্বালিয়ে তাঁবুর বাইরে বসে সবাই গল্পগুজব করছে। শঙ্করও ওখানে ওদের গল্প শুনছে, আর তার সাথে কি করছে, কেনিয়া মর্নিং নিউজ পেপার পড়ছে। নিউজ পেপারটা ছিল 5 দিনের পুরনো নিউজ পেপার। তবুও এখানে এই নিউজ পেপারের মাধ্যমে বাইরের কিছু খবর পাওয়া যায়। ঠিক আছে, তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তাহলে এখানে শঙ্করের কার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, তিরুমল আপ্পা নামে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। জায়গাটার লেখাটা একটুখানি অস্পষ্ট হয়ে আছে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসে। মাস 2 ছুটি মঞ্জুর করবে না সাহেব। ঠিক আছে, করবে না সাহেব মানে জিজ্ঞেস করছে আর কি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে সেই সন্ধেবেলা শঙ্করের সাথে কার ভালো আলাপ হয়েছে, তিরুমল আপ্পার খুব ভালো আলাপ হয়েছে। সে হচ্ছে মাদ্রাজি কেরানি। তিরুমল আপ্পার পরিচয়টা আমরা কি জানতে পারলাম, সে হচ্ছে একজন মাদ্রাজি কেরানি, একজন লোক। সে আর শঙ্করের সঙ্গে খুব ভালো আলাপ হয়েছে। তিরুমল হচ্ছে তরুণ যুবক, বেশ ভালো ইংরেজি জানে এবং মনে তার খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসছে এই অঞ্চলে, কিসের জন্য, অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে ক্রমাগত তার নিজের দেশের কথা বলছিল, সঙ্গে তার সাথে তার বাপ মায়ের কথা বলছিল, তার ছোটো বোনের কথা বলছে। ছোটো বোনকে সে খুব বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তিরুমল তাদের কথাই বলছে, সে আবার সেপ্টেম্বর মাসে বাড়ি ফিরে যাবে এবং মাস 2 ছুটি দেবে। তাই বলছে, সাহেব কি 2 মাসের ছুটি মঞ্জুর করবে না? ক্রমে রাত বেশি হলো, মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুঠো ফেলে দিচ্ছে। আরও অনেক উঠে শুতে গেল, মানে বেশি রাত হয়ে গেছে, অনেকে উঠে শুয়েও পড়ল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো, আধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। প্রকৃতিটা দেখেছো কি সুন্দর, মায়াবী প্রকৃতি।
কি বলছে? কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। মানে ক্ষয়িত কৃষ্ণপক্ষের পরে যে একটা হালকা চাঁদ দূর দিগন্তে দেখা দিল, সমস্ত প্রান্তর জুড়ে আলো আধারের লুকোচুরি, ওই চাঁদের হালকা আলো আর রাতের অন্ধকার মিলেমিশে একটা আলো আধারী পরিবেশ, বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া, একটা মায়াবী পরিবেশ তৈরি করে ফেলেছে। শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। শঙ্করের কোনটা অদ্ভুত মনে হচ্ছিল? এই বহুদূর বিদেশের স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে এক দৃষ্টে সে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কী ভাবছিল। ওই বাওবাব গাছটা ওদিকে অজানা দেশের সীমা, কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, ঐতিহাসিক যুগের নগর জিম্বারি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরের দেশ, সোনার খনির দেশ। অর্থাৎ শঙ্কর সেই রাত্রে ওই মায়াবী প্রকৃতির কোলে ওই সে তাঁবুর ওখানে খুঁটিতে হেলান দিয়ে বসে কি এই আলো আধারী পরিবেশের মধ্যে এই সব কথাই ভাবছিল। সেই বাওবাব গাছটার দিকে চেয়েছিল, যে বাওবাব গাছটা ওদিকে রয়েছে, সেই দেশ যেন সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত। মানে ওইখান থেকে ভাবছে এই দেশটা এখান থেকে কত দূর বিস্তৃত, ধরো কেপটাউন পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, তার মাঝে পড়বে কত পর্বত পড়বে, অরণ্য পড়বে, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বারি পড়বে, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি পড়বে, হীরের দেশ, সোনার খনির দেশ, কত কী রয়েছে এই আফ্রিকায়, এইসব ভাবছিল। একজন বড় সন্ন্যাসী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন, তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। যে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। শঙ্কর যখন গ্রামে ছিল সেই সময় সেই গ্রামে থাকতে পড়েছিল এই সব দেশে কেউ হয়তো পথ চলতে চলতে কোনো স্বর্ণান্বেষী, মানে যে স্বর্ণ বিক্রি করে, সে পথ চলতে চলতে হয়তো কোনো একটা পাথরে হোঁচট লেগে পড়ে গেল, সেই পাথরটা তুলে দেখলো সেই পাথরটার মধ্যে হয়তো সোনা মেশানো আছে। ঠিক আছে, পরীক্ষা করে দেখা গেল তার থেকে সোনা মেশানো রয়েছে। যে জায়গায় সোনার খনি বেরিয়ে পড়লো, এবারে খুঁজতে খুঁজতে সেই জায়গায় সোনার খনি বেরিয়ে পড়লো। এরকম কত গল্প পড়েছে শঙ্কর দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ, কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তুর এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যের আত্মগোপন করে আছে। কে তার হিসেব রেখেছে? লাইনটা আন্ডারলাইন করো। কে তার হিসেব রেখেছে? কোন প্রসঙ্গে বলা হয়েছে কথাটা? আফ্রিকা মহাদেশের প্রসঙ্গে বলা হয়েছে সেই কথাটা। এই আফ্রিকা মহাদেশটায় কেন বলা হয়েছে? এই আফ্রিকা মহাদেশটাকে শঙ্করের মনে হয়েছে একটা রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ, কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এই সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে রয়েছে। এই প্রসঙ্গেই এই কথাটা বলা হয়েছে যে তার হিসাব কে রেখেছে। কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধর্মর করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে। ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে। কুলিরা সব কুণ্ডুলি পাকিয়ে আগুনের ওপরে শুয়ে আছে। কোন দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমল আপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল। সে কোথায়? তাহলে হয়তো সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্কর নিজে উঠে শুতে যাবার উদ্যোগ করছে। এমন সময় অল্প দূরে পশ্চিম কোণে মাঠের মধ্যে বীভৎস সিংহের গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্না আলোকে যেন কেঁপে উঠল সে রব। কুলিরা ধর্মর করে জেগে উঠল।
ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্করের জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে সে রাত্রের জ্যোৎস্নার সে গর্জন যে কি এক অনির্দিষ্ট অনুভূতি তার মনে জাগালো। তার ভয় নয়, তা ভয় নয়, সে এক রহস্যময় ও জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বলল, সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। এই লাইনটা আন্ডারলাইন করো। সিংহ লোক মেরেছে, লোক না মারলে এমন গর্জন করবে না। কখন এই কথাটা বলেছিল? আনসারটা কী হবে? যখন শঙ্কর তাঁবুর মধ্যে রাত্রে ঘুমোচ্ছিল, হঠাৎ শিখতে পায় মাঝরাতে একটা বিভৎস একটা চিৎকার শুনতে পেয়ে একটা হঠাৎ একটা কিসের শব্দ শুনে শঙ্কর ঘুম ভেঙে গেল। ধড়বড় করে উঠে বসলো। বাইরে বেরিয়ে এসে দেখলো আগুন নিভে গিয়েছে, অগ্নিকুণ্ডের আগুন নিভে গিয়েছে এবং কুলিরাও যে যার মতো করে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে, তাই তো? এবং শঙ্করের মনে পড়লো তার সঙ্গে যে তিরুমল বসেছিল তাকে আর পাওয়া যাচ্ছে না। সে হয়তো কোথায় তাঁবুর মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। শঙ্কর নিজেও উঠে শুতে যাবে এমন সময় উদ্যোগ নিচ্ছে, এমন সময় ও কি দেখতে পেল যে হঠাৎ যে একটা সিংহের গর্জন শুনতে পেল বাইরে, এবং এই সিংহের গর্জন শুনে সবাই ধড়বড় করে উঠে বসলো। কুলিরাও সবাই জেগে উঠেছে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে নিয়ে বেরিয়ে এসছে। তারপরে জানা গেল ইঞ্জিনিয়ার এবং 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 যখন ইঞ্জিনিয়ার সাহেব বেরিয়ে এলো বন্দুক হাতে নিয়ে সিংহের গর্জন শুনে, ঠিক আছে, তখন মানে এই একজন বৃদ্ধ মাসাই কুলি ওখানে ছিল। তারা তো জানে, ওরা বলল যে সিংহ লোক মেরেছে, লোক না মারলে এরকম গর্জন করবে না, ঠিক আছে। তাঁবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালো তিরুমল বিছানা শূন্য। তাঁবুর ভেতরে যে তাঁবুতে তিরুমল থাকতো, তিরুমলের সঙ্গে যে থাকতো, সে এসে জানালো তিরুমল তাঁবুতে নেই, তার বিছানা শূন্য, সে তাঁবুর মধ্যে কোথাও নেই। কথাটা শুনে সবাই চমকে উঠলো। লাইনটা আন্ডারলাইন করো। কথাটা শুনে সবাই চমকে উঠলো। কোন কথা শুনে সবাই চমকে উঠেছিল? যেদিন রাত্রে সিংহের গর্জন শুনেছিল শঙ্কর, সেই রাত্রে তিরুমলকে খুঁজে পাওয়া যায়নি। তিরুমলের সঙ্গে যে সঙ্গী থাকে সে বাইরে এসে জানিয়েছিল তিরুমল বিছানায় নেই, এবং তিরুমল নিরুদ্দেশের কথা শুনে সবাই কিন্তু চমকে উঠেছিল। শঙ্কর নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো সত্যি সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো, নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলো সবাই মিলে। তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল সেখানটাতে শুয়েছিল, সেখানটাতে ভালো করে দেখা গেল তখন একটা কোনো ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির ওপর সুস্পষ্ট। অর্থাৎ তাঁবুর বাইরে যেখানে তিরুমল শুয়েছিল সেই জায়গাটা ভালো করে দেখা গেল যে একটা কোনো ভারী জিনিসকে যদি কেউ ছেড়ে ছিঁচড়ে নিয়ে যায় যেমন একটা দাগ পড়ে, ঠিক ওরকম একটা দাগ দেখা গেল, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে কারোর দেরি হলো না, মানে সিংহই ওকে ওখান থেকে কামড়ে ধরে নিয়ে চলে গেছে। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার একখানি টুকরো পাওয়া গেল। ওই তাঁবু থেকে কিছু দূরে বাওবাব গাছের কাছে কি পাওয়া গেল? তিরুমলের জামার হাতার একখানি টুকরো। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন। শঙ্কর তার সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগলো। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারদিকে অনেক জায়গা খোঁজা হলো, তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। সেই গভীর রাত্রেই মানে অনেক জায়গা খোঁজা হলো, তাঁবু থেকে দূরে মাঠের অনেক জায়গা খোঁজা হলো, কোথাও তিরুমলের দেহ পাওয়া গেল না। এবার আবার সিংহের গর্জন শোনা গেল, কিন্তু দূরে, আরও দূরে কিন্তু সিংহের গর্জন শোনা গেল। যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। লাইনটা আন্ডারলাইন করো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। কোন প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে? রাক্ষসীর সাথে এখানে কাকে তুলনা করা হয়েছে? সিংহকে তুলনা করা হয়েছে। কোন প্রসঙ্গে?
তিরুমল নিরুদ্দেশ সবাই খোঁজাখুঁজি চলছে, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সবার মনের মধ্যে একটা ভয়, এরকম জ্যোৎস্না রাত্রির একটা মায়াবী সৌন্দর্য, তার মধ্যেই খোঁজাখুঁজি চলছে, তার মধ্যেই দূরে পাওয়া গেল সিংহের একটা গর্জন। সেই গর্জনটা যেন রাত্রির নিস্তব্ধতাকে যেন কাটিয়ে দিয়ে একটা ভয়ের বার্তা নিয়ে এলো। ঠিক আছে, তাই বলছে কোনো অধিষ্ঠাত্রী, কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বলল, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে। আরও অনেকগুলো মানুষও ঘায়েল না করে ছাড়বে না। কি বলছে? সিংহ দেহ নিয়ে যাচ্ছে তাই ওরকম চিৎকার করছে, তবে আমাদের ভুগতে হবে, কারণ আরও মানুষকেও খাবে, না হলে ও ছাড়বে না। সবাই সাবধান, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। লাইনটা আন্ডারলাইন করো, যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। কোন প্রসঙ্গে কে এই কথাটা বলেছিল? মাসাই কুলিটা এই কথাটা বলেছিল যখন তিরুমল নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তিরুমলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং সিংহের গর্জন শোনা যাচ্ছিল সেই রাত্রে। তখন মাসাই কুলিটা বলেছিল যে সিংহ কোনো মানুষকে খেয়ে নিয়েছে এবং সে আরও মানুষকে খাবে। কোনো সিংহ যখন কোনো মানুষ খেতে শুরু করে সে কিন্তু ধূর্ত হয়ে ওঠে। রাত যখন 3টে তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্না, সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিন মানে, কিন্তু এই ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে। সে সুর অপার্থিব ধরনের মিষ্টি। কোন সুরকে অপার্থিব ধরনের মিষ্টি বলা হয়েছে এখানে আফ্রিকার এইসব অঞ্চলে, মানে ইউগান্ডা অঞ্চলে হচ্ছে গিয়ে পাখির বড় একটা দেখা যায় না দিনে, মানে দিনের বেলা পাখি একটা বড় দেখা যায় না, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখি, মানে নিশাচর পাখি এক ধরনের রাত্রিবেলা ডাকতে শোনা যায়। সে সুর হচ্ছে অপার্থিব ধরনের মিষ্টি। রাত্রিবেলা যে পাখির সুর শোনা যায়, ডাক শোনা যায়, সেটা হচ্ছে অপার্থিব ধরনের মিষ্টি। 2 মার্কসের কোশ্চেন কিন্তু আসতে পারে। এই মাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহুদূর ডেকে উঠল, মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি। তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা গেল। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না, এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে শুয়ে জানলা দিয়ে বিস্তীর্ণ জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। অর্থাৎ শঙ্করের ইচ্ছা করছিল বাইরে যেখানে আগুনটা বড় করে জ্বালানো হয়েছে সেইখানে একটু বসে থাকি, কিন্তু একা তার বসতে ইচ্ছা করলো না। সবাই খুব টায়ার্ড, সবাই শুয়ে পড়েছে, তাই শঙ্করও ঘরে গিয়ে তাঁবুতে শুলো। সেই ঘরে শুয়ে জানলা দিয়ে সেই এত সুন্দর রাত্রির প্রকৃতির জ্যোৎস্নাটা সে উপভোগ করছে। মনে কি এক অদ্ভুত ভাব। তিরুমলের অদৃষ্টলিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। শঙ্কর ভাবছে যে তিরুমল আজকে সন্ধ্যায় বসে তার দেশের কথা বলছিল, তার বাবা মায়ের কথা বলছিল, তার বোনের কথা বলছিল, তার বোনকে তার দেখতে বড় ইচ্ছে করে। সে সেপ্টেম্বর মাসে 2 মাসের ছুটি নিয়েছে, ঘরে ফিরে যাবে তার বাবা মায়ের কাছে। তার ঘরে ফেরা আর হলো না, সিংহের কবলে পড়ে তাকে মরতে হলো। তাই বলছে তিরুমলের অদৃষ্টলিপি এই জন্যই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। অ্যাডভেঞ্চারের নেশায় তিরুমল আফ্রিকায় এসেছিল। বাবা মা বাড়ি থেকে পালিয়ে এসেছিল তিরুমল, সে এমনই পালালো যে আর ঘরে ফেরা হলো না। তাকেই বা কী জন্য এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। শঙ্কর এখন নিজের কথা ভাবছে সে কেন আফ্রিকায় এলো, তাকে অদৃষ্ট কিসের জন্য নিয়ে এসছে। সে ফিরতে পারবে তো বাড়িতে কোনোদিনও, সে খবর কে জানে। আফ্রিকার অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর। বলছে আফ্রিকার প্রকৃতি, আফ্রিকার পরিবেশ, আফ্রিকার গাছপালা সমস্ত রহস্যময়ী, সমস্ত সুন্দর। আফ্রিকাকে খুব সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা তার সাথে সাথে কিন্তু ভয়ঙ্করও। দেখলে বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠে মতো দেখালে কি হবে।
দেখতে কি বলছে, দেখতে বাবলা বনের ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল। আফ্রিকায় কখন মৃত্যুর ছায়া কার জীবনে কিভাবে নেমে আসবে কেউ সেটা বলতে পারে না। আফ্রিকাই বলছে আফ্রিকা অজানা মৃত্যু সংকুল। যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তেই কি ঘটবে এ মুহূর্তে কেউ বলতে পারে না। বলছে আফ্রিকায় কখন কার মৃত্যু কখন হবে, কী হবে, কেউ এখানে কিন্তু কিচ্ছু বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে। সে বলি চায়। তিরুমল আফ্রিকায় এসেই মারা গেছে, তাই বলছে বলি গ্রহণ করেছে। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর এখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ঙ্কর জানোয়ার। যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানান জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা ছেওড়া করেন। হ্যাঁ, ও এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারার ঠিক 2 দিন পর সন্ধ্যা রাত্রে। দেখো এখানে কি বলছে, তিরুমল মরে যাওয়ার পর, তিরুমলের মৃত্যুর পর, সিংহ তিরুমলকে নিয়ে যাওয়ার পর সবাই খুব সতর্ক হয়ে গেছিল। দিনের বেলা তারা যে কাজ করতো, দিনের বেলাও তারা খুব সতর্ক হয়ে কাজ করত। এবং সন্ধ্যার পর তো দূরে যাওয়া দূরের কথা, মানে সন্ধ্যার সময় সবাই একসঙ্গে থাকার চেষ্টা করতো। বড় আগুনের কুণ্ড বিভিন্ন জায়গায় জ্বালানো হতো, সবাই একসঙ্গে বসে গল্প করতো, রান্না করতো, ওখানেই খাওয়া দাওয়া করতো। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে করে ঘুরে বেড়াতেন। কিন্তু তার মধ্যে থেকেও তিরুমল মারা যাওয়ার 2 দিন পরে কি হলো, সিংহ এসে আরেকটা কুলিকে নিয়ে গেল 2 দিনের পর সন্ধ্যারাত্রে। তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে 300 গজের মধ্যে পাথরের ঢিপিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। তাহলে তিরুমলের পরেও 2টো কুলির মৃত্যু হলো। তিরুমল মারা যাওয়ার 2 দিন পরে একটা কুলি মারা গেল। তারপর দিন কি হলো, একটা সোমালি কুলি দুপুরবেলা 300 গজের মধ্যে, মানে একদম কাছাকাছি গজের মধ্যে পাথর ভাঙতে গেছিল সেই ঢিপির ওখানে, কিন্তু সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেব তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। এখানে সকাল সকাল কথাটার মানে হচ্ছে তাড়াতাড়ি, ঠিক আছে। কেবল এখানে ওখানে 2-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্কর মনে হয় বাংলাদেশের পাড়াগায়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাবার চেষ্টা করে। তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। অর্থাৎ সেদিন রাত্রে কি হলো, রাত 10টার পরে শঙ্কর এবং ইঞ্জিনিয়ার সাহেব তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বাইরে নেই, এবং সবাই যে যার মতো করে শুয়ে পড়েছে, এবং 2-1টা নির্বাপিত অগ্নিকুণ্ড জ্বলছে, মানে খুব হালকা হয়ে জ্বলছে। দূরে কার ডাক শোনা যাচ্ছে, শেয়ালের ডাক শোনা যাচ্ছে। এই শেয়ালের ডাকটা শুনে শঙ্করের কী মনে হয়, সে পাড়াগাঁয়ে রয়েছে এরকম কিছু একটা মনে হয়। এবং সে শেয়ালের ডাক শুনে এটা ভাবার চেষ্টা করছে যে সে গ্রামেই রয়েছে, এবং তার শঙ্করের কী মনে পড়ছে, বিলিতি আমড়া গাছের কথাও মনে পড়ছে, ভাববার চেষ্টা করছে, ঠিক আছে। এই কথা ভাবতে ভাবতেই সেদিনকে সে চোখ বুঝল। কি চমৎকার লাগে, কোথায় সে? সেই তাদের গায়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল।
অন্ধকার প্রান্তর, দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে শঙ্কর গ্রামে থাকতে চোখ খুললে সুন্দর একটা দৃশ্য দেখতে পেত, বিলিতি আমড়া গাছ দেখতে পেত তাদের বাড়ির, আজকে শঙ্কর যখন আস্তে আস্তে ধীরে ধীরে চোখ খুলল, চোখ খোলার পর কি দেখতে পেল, দূরে সেই বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনে একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালের ওপর একটা কি যেন নড়ছে। পরক্ষণেই সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। কি দেখলো শঙ্কর? পরক্ষণেই দেখতে পেল একটা সিংহ। পরক্ষণেই একটা সিংহ কি করছে, একটা খড়ের চিচু চালের ওপরে কি নখ দিয়ে আছড়ে আছড়ে কি যেন খোঁড়ার চেষ্টা করছে। তারপরে ওইটা দেখেই শঙ্কর বিস্ময় ভয়ে কাঠ হয়ে গেল। এখান থেকে একটা কোশ্চেন দিতে পারে, সে ভয় ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। কি দেখে শঙ্কর ভয় ও বিস্ময়ে কাঠ হয়ে গেছিল? এই যে সিংহটাকে দেখে। তবে সিংহটা খড়ের চালে থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করার চেষ্টা করছে, ও মাঝে মাঝে নাকটা নিয়ে গিয়ে কিছু শোকার চেষ্টা করছে, কিছু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে। তার কাছ থেকে চালটার দূরত্ব বড় জোর 20 হাত। শঙ্কর যেখানে রয়েছে সেখান থেকে সিংহটা যেখানে রয়েছে 20 হাতের দূরত্ব। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত, সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র, এক গাছ লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর দেখল সিংহ এইভাবেই চাল খুঁচিয়ে জায়গা করে ও মানুষকে নিয়ে যায়, মানে খড় ফাঁকা করে ওখান থেকে মানুষকে নিয়ে যায়। তাঁবুর বাইরে থেকে এরকমভাবে খড় ফাঁকা করে নাক দিয়ে ঘ্রাণ নেয়, কোথায় মানুষ আছে ওখান থেকে মানুষকে নিয়ে যায়। শঙ্কর একটা জিনিস দেখতে পেল যে তাঁবুর বাইরে কোনো লোক নেই, সিংহের ভয়ে সবাই ঘুমিয়ে আছে। শঙ্কর সম্পূর্ণ নিরস্ত্র, একটা লাঠি পর্যন্ত শঙ্করের হাতে নেই। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগলো, ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে সিংহের দিকে চোখ রেখে। ইঞ্জিনিয়ারের তাঁবুটাকে লক্ষ্য করে সিংহের দিকে চোখ রেখে একটু একটু করে পেছন দিকে যেতে লাগলো। 1 মিনিট 2 মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর ওপর সে তার এত কর্তৃত্ব ছিল, তার এর আগে শঙ্কর জানতো না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরুলো না। সে হঠাৎ পিছন ফিরে দৌড়েবারও চেষ্টা করলো না। মানে শঙ্কর খুব সন্তর্পণে, সিংহটা যাতে কোনো রকমভাবে টের না পায় যে শঙ্কর তাকে দেখছে, এবং একটু একটু করে খুব সন্তর্পণে সে ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে যাওয়ার চেষ্টা করলো। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঁচিয়ে সে ঢুকে দেখলো সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওরকম সকম দেখে বিস্তৃত হয়ে কিছু জিজ্ঞাসা করবার আগেই ও বলল, সাহেব সিংহ। সাহেব লাফিয়ে উঠল, কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলেন। শঙ্করকে আর একটা রাইফেল দিল। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার ওপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বলল, এই মাত্র দেখে গেলুম স্যার, এই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। অর্থাৎ শঙ্কর গিয়ে ইঞ্জিনিয়ার সাহেবকে গিয়ে বলল সিংহ, এবং যখন রাইফেল নিয়ে 375 ম্যানলিকার রাইফেল নিয়ে যখন তারা বেরিয়ে এলো, তখন যেখানে সিংহ ছিল সেখানে কিন্তু সিংহটা নেই। সাহেব বলল, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাঁতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ চারদিকে খড়ের চাল সত্যিই ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে।
আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সেই রাত্রে অনেকেই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। এই লাইনটা আন্ডারলাইন করো। সেই রাত্রে অনেকের ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। কোন রাতের কথা বলা হয়েছে? যে রাতে শঙ্কর সিংহটাকে দেখেছিল তার 20 হাত দূরে, এবং ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এসেছিল রাইফেল নিয়ে বেরিয়েছিল, এবং সিংহ ঘ্রাণ নিচ্ছিল, খড় খোঁচাচ্ছিল। সেই রাতের কথা বলা হয়েছে। সেই রাতে কারোর ভালো ঘুম হলো না। ইঞ্জিনিয়ার সাহেব সবাইকে ডেকে তুলেছেন যে এখানে সিংহ আসছে। ঠিক আছে, খড় টড় জ্বালানো হলো, আগুনের কুণ্ডগুলো জ্বালিয়ে দেওয়া হলো। সবাই কি সরকি, গাঁতি, মুগুর নিয়ে, লাঠি সরকি নিয়ে সব বেরিয়ে পড়েছে। আচ্ছা, সেই রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। সিংহর ভয়ে তাঁবুর বাইরে বড় একটা কেউ রইল না। তাহলে এই কোশ্চেনটা আসলে সবাই পারবে। শেষ রাত্রের দিকে সঙ্গ নিজের তাঁবুতে শুতে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোল শব্দে তার ঘুম ভেঙে গেল আবার। অর্থাৎ সে রাত্রি যখন প্রায় শেষের পথে, তখন শঙ্কর নিজের তাঁবুতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আবার কোনো একটা শোরগোল শুনে সবার ঘুম ভেঙে গেল। মশাই কুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপারটা জিজ্ঞাসা করে জানল, সিংহ এসে আস্তাবলে একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে সেই মাত্র। তাহলে সিংহ আস্তাবলে এসে একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গেছে এইমাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। তাহলে শেষ রাত্রে কোন কাণ্ডটা ঘটেছিল? ঠিক আছে। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলি তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। পরদিন সন্ধ্যায় আবার কি হলো? একটা ছোকরা কুলিকে সিংহ নিয়ে গেল 100 হাতের মধ্যে। দিন চারেক পরে আরেকটা কুলিকে নিয়ে বাওবাব গাছের তলা থেকে। দিন চারেক পরে আরেকটা কুলিকে, দেখো একটার পর একটা কুলি কিন্তু মরে যাচ্ছে সিংহের হাতে। কুলিরা আর কেহ কাজ করতে চায় না। লাইনটা আন্ডারলাইন করো। কুলিরা আর কেহ কাজ করতে চায় না। কেন কুলিরা কাজ করতে চায় না? সিংহের উৎপাতের জন্য। একদিন অন্তর একদিন একটা একটা করে কুলি মারা যাচ্ছে। লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তারা ওই যে মানে সিংহের ভয় কুলিরা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকার রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিছুই স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মশাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। অর্থাৎ যারা কাজ করছে মশাই কুলিরা, ওরা একটু সাহসী, ওরা জমকেও ভয় করে না। তারাই দিনের বেলা কাজ করে এবং সাহেব বন্দুক নিয়ে তাদের একটু দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বলল সিংহ একটা নয় অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে। সাহেব বলল মানুষকে সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। তাহলে ওখানে সাহেব কি বলছে? মানুষকে সিংহ একটাই, এ বেশি থাকে না, ও একটারই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললেও, বন্দুকটা নিয়ে গাতিদার কুলিদের একবার দেখে আসো তো। শঙ্কর বলল, সাহেব তোমার ম্যানলিকারটা দাও, মানে বন্দুক রাইফেলটা দাও। সাহেব রাজি হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। অশ্বতরে মানে হচ্ছে ঘোড়ায়। ঠিক আছে, অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইল দূর এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গ সৃষ্টি করছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল। আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি একটা নড়ল।
কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অশ্বতর থেকে নামলো, তবুও অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। লাইনটা আন্ডারলাইন করো। কখন শঙ্করের শরীরে বিদ্যুৎ খেলে গেল? যখন কুলিদের দেখার জন্য, গাতিদার কুলিদের দেখার জন্য সাহেবের কাছ থেকে রাইফেল নিয়ে এবং অশ্বতর নিয়ে শঙ্কর রওনা হয়েছিল, তখন মাইল কিছুটা যাওয়ার পরেই সেই অশ্বতরটা একটা ছোট জলা, সেইটা পার হয়ে বা সেইখানে গিয়েই সেই অশ্বতরটা প্রায় বেলা 3টের সময় দাঁড়িয়ে গেছিল। আর কিছুতেই সে এগোতে চাইছে না। এবং যখন শঙ্কর সেই ঘোড়াটার থেকে নামলো এবং ভালো করে দেখার চেষ্টা করলো, হ্যাঁ, তখন একটা কিছু দেখে শঙ্করের শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময় এরকম হয় যে সে জানে সিংহ পাথরের পাশে ঝোপঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। সিংহ কিভাবে শিকার ধরে? সিংহ একটা ঝোপের মধ্যে বসে অনেক দূর থেকে তার শিকারের জন্য অনুসরণ করে শিকারকে। নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবল তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে থেকে একটা কি নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের ওপর এসে পড়ল। কি সাংঘাতিক জিনিস দেখেছো? শঙ্কর সবে সেই ঘোড়াটাকে ভাবলো একে নিয়ে আর যাব না, ঘোড়াটাকে বা ফিরিয়ে নিয়ে যাই, ও তাঁবুতে ফিরে যাবে বলে ঘোড়াটাকে সবে মাত্র ঘুরিয়েছে। এমন সময় দেখলো একটা ভয়ানক সিংহের গর্জন শুনতে পেল এবং দেখলো একটা ধূসর বর্ণের একটা বিরাট দেহ সেই ঘোড়াটার ওপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারেক এগিয়ে আছে। সে তখন ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরি উপরি দুবার গুলি করল। শঙ্কর ওই একটা দেহ এসে যখন পড়ল ঘোড়াটার ওপরে, শঙ্কর তখন ঠিক তার থেকে 4 হাত দূরে রয়েছে। শঙ্কর ওপর দুটো গুলি করলো। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখল অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে, যন্ত্রণায় সেটা ছটপট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করালে। ব্যাপারটা কি হলো বলো তো? ঝোপের দিক থেকে একটা দেহ, বললাম না, একটা পশুর দেহ, একটা সিংহের দেহ এসে অশ্বতরটার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং অশ্বতরটাকে ঝাঁপিয়ে পড়ে সে আবার পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দুবার, হ্যাঁ। এবং শঙ্কর ওই ঝাঁপিয়ে পড়া দেখে দুবার গুলি করলো এবং গুলি লেগেছে কিনা শঙ্কর বুঝতে পারলো না, কিন্তু শেষ অশ্বতরটাকে কামড়ে মাংস তুলে নিয়ে ও একদম পুরো বেরিয়ে গেল ওখান থেকে। ঠিক আছে, ধূসর বর্ণের সেই দেহ পলাতক, সিংহটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলো অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, কাঁধের কাছ থেকে অনেকটা মাংস খুবলে খেয়ে নিয়েছে, রক্তে মাটি ভেসে যাচ্ছে, যন্ত্রণায় সে ছটপট করছে সে অশ্বটা। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করবে। শঙ্কর একটা গুলি মেরে অশ্বটাকে মেরে ফেললো তার যন্ত্রণা থেকে তাকে জীবন থেকে মুক্তি দিল আর কি। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বলল, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে, কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না, বন্দুক ছুঁড়েছিল এইমাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান পাওয়া গেল না। তার গুলিটা সিংহের গায়ে লাগেনি, গুলিটা ফলস খেয়ে গেছে। ঠিক আছে, গুলিটা সিংহের গায়ে লাগেনি। শঙ্কর বলল, আমি গুলি মেরেছিলাম কিন্তু গুলিটা মনে নেই আমার সিংহের গায়ে লেগেছে কিনা, কারণ সিংহটা তো ঝোপ থেকে ঝাঁপিয়ে পড়েছে অশ্বটার গায়ে, খুব খাবলা মতো মাংস তুলে নিয়ে আবার পালিয়ে গেছে সঙ্গে সঙ্গেই। তখনই শঙ্কর গুলিটা করেছে এবং গুলিটা সিংহের গায়ে লেগেছে কিন্তু শঙ্কর সেটা লক্ষ্য করেনি। ঠিক আছে, ধূসর মতো একটা জন্তু একটা দেহ ঝাঁপিয়ে পড়লো সিংহের গায়ে, এই অশ্বটার গায়ে। ঠিক আছে,
আচ্ছা, তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বলল, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে এবং বন্দুকের গুলিও যদি গায়ে লেগে থাকে তাহলে দস্তুর মতো জখম হওয়ারই কথা। কিন্তু পরেও দেখা গেল, ক্ষণে খোঁজাখুঁজিও করা হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে কোথাও মৃত বা আহত কোনো সিংহকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপরে কি বলছে, জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো। কতটা সিংহের উপদ্রবের জন্য, কতটা বা জলাভূমি সান্নিধ্যের জন্য অস্বাস্থ্যকর আবহাওয়া তাঁবু এখান থেকে উঠে গেল। তবে জুন মাসের প্রথম দিকে যখন বর্ষা নামলো, কয়েকটা সিংহের এই উপদ্রব আর এই জলাভূমি এবং অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য এখান থেকে সবাই তাঁবু তুলে নিল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশন, সেই স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। তাহলে কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশন রয়েছে, সেই স্টেশনে শঙ্কর নতুন কাজ নিয়ে সেখানে চলে গেল। সেই স্টেশনেও আবার একটা ঘটনা আছে, সেখানে সাপের উপদ্রব আবার, ঠিক আছে, সেই স্টেশনেও আবার ঘটনা আছে, সেটা আমরা তৃতীয় পর্বে পড়ব। আমাদের দ্বিতীয় অধ্যায় এখানেই শেষ। তাহলে আমরা সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালো করে আলোচনা করলাম এবং কোথা থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, কোথা থেকে কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, উত্তর কীভাবে লিখবে সেটাও আমি বলে দিয়েছি। আর এই চ্যাপ্টারটা খুঁটিনাটি জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে মেল করতে পারো। আমার ডেসক্রিপশানে সমস্ত ডিটেলসই দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার সবই দেওয়া রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এভাবেই তোমরা আমার একটু পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। ঠিক আছে, এভাবেই তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবথেকে বড় কথা পড়াশোনায় থেকো। চলো বাই, আজকে এই অবধি।